টক আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও করছি সেটি মূলত রাজ্যের বিভিন্ন যে মামলাগুলো ইতিমধ্যেই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারের জন্য শুনানি চলছে, তারই মধ্যে কয়েকটিকে নিয়ে। প্রথমে আসি সুপ্রিম কোর্টের কথায়। দেখুন, আগামীকাল 27শে জানুয়ারি রাজ্য সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে পারে। কিন্তু কেন, আমরা সবাই জানি আগামীকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে এই শিক্ষক নিয়োগের যে মামলা, 25,753 জন শিক্ষক, তাদের চাকরি বহাল থাকবে কি থাকবে না এই বিষয়ে শুনানি আছে। হয়তো কালকেই আমরা কি রায় আসতে চলেছে তার ইঙ্গিত পেতে পারি, বিচারপতি পর্যবেক্ষণে জানাতে পারেন, বা হয়তো আরও একটা কি দুটো শুনানির পরেই আমরা জানতে পারবো আদৌ এই মামলার রায় কি দাঁড়াচ্ছে। গোটা প্যানেলটাই বাতিল হয়ে যাচ্ছে, নাকি যারা বেনিয়ম করে অনিয়ম করে চাকরি পেয়েছিলেন শুধুমাত্র তাদেরকে চিহ্নিত করে তাদের চাকরিটা চলে যাচ্ছে, বাকি যোগ্য যারা ছিলেন তাদের চাকরিটা বহাল থাকছে। প্রশ্ন আছে। আগামীকাল সুপ্রিম কোর্টে দেশের নামি দামি সমস্ত উকিলরা উপস্থিত থাকবেন, কপিল সিবাল, অভিষেক মনু সিংভি ইত্যাদি এবং ইত্যাদিরা। দেখুন, বিগত কিছুদিন ধরে এই মামলার শুনানি চলছে এবং সমস্ত পক্ষ, অর্থাৎ যারা এসএসসির কৌশলী ছিলেন, বোর্ডের পক্ষ থেকে যারা ছিলেন, রাজ্যের পক্ষ থেকে যারা ছিলেন, এবং এই চাকরি প্রার্থী যোগ্য এবং অযোগ্য দু তরফেরই উকিলের বক্তব্য সাবমিশন কোর্ট ইতিমধ্যেই শুনে ফেলেছেন। এখন যেটা বাকি রয়েছে সেটা বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছিল, মূল মামলা, তাদের বক্তব্য এবং সিবিআই এর বক্তব্য। এই দুটো পক্ষের বক্তব্য শোনার জন্যই কালকে দুপুরবেলা 2টোর সময় এই মামলার টাইম নির্দিষ্ট করা হয়েছে। দেখুন, একথা মানতে তো কোনো অসুবিধা নেই যে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে বিস্তর গোলযোগ রয়েছে। হরেক কিসিমের হরেক রকমের বেনিয়ম করা হয়েছে, টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, পরীক্ষায় বসেননি এরকম ব্যক্তি চাকরি পেয়েছেন, ওএমআর শিট ফাঁকা জমা দিয়ে চাকরি পেয়েছেন, নাম্বার কম বেশি করে চাকরি পেয়েছেন, র্যাঙ্ক ওপর নিচ করে চাকরি পেয়েছেন। এই প্রার্থী তালিকা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে কিছু লোক চাকরি পেয়েছেন সেই তালিকা থেকে। বিভিন্ন রকমের দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতিকে ঢাকার জন্যই রাজ্য সরকার তার ক্যাবিনেটের মিটিংয়ে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করেছিলেন, যাতে এই অযোগ্য টাকা দিয়ে চাকরি পাওয়া লোকেরা শিক্ষকতার চাকরিটা টিকিয়ে রাখতে পারেন। কলকাতা হাইকোর্ট বারবার করে বলার সত্ত্বেও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসি আলাদা করে দিতে পারেননি, বোর্ড আলাদা করে দিতে পারেননি। আবার কিরকম অবস্থা ভাবুন, চিন্তা করুন, পরবর্তী ক্ষেত্রে যখন তারা নির্দিষ্ট করে সংখ্যা জানাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে সংখ্যক রেকমেন্ডেশন আছে শিক্ষক নিয়োগের এসএসসির, বোর্ড তার থেকে বেশি সংখ্যক নিয়োগ করেছে। অর্থাৎ এখানেও গোলমাল। যোগ্য প্রার্থীদের যে তালিকা ঘোষণা করা হয় সেই তালিকা নেই, কারা কারা সেই সময় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সম্পূর্ণটাই সিবিআই যে তদন্ত করেছে, তদন্ত করে যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে সেই সংখ্যার ওপর নির্ভর করেই করা হচ্ছে বলা হচ্ছে। এখন সিবিআই এখন অবধি যে তদন্ত প্রক্রিয়া চালিয়েছে তাতে যে সংখ্যাটা উঠে আসছে 10,000, 8,000 বা 9,000 যাই হোক, এর বাদে আরও তো থাকতে পারে। স্বাভাবিকভাবেই এই বিচার প্রক্রিয়ার রায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ দেখুন, যোগ্যরা নিজের মেধার বলে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে পাশ করে চাকরি পেয়েছেন, তাদের পরিবার পরিজন আছেন, অনেকে চাকরি পাওয়ার পরে ব্যাংক ইত্যাদি থেকে লোন নিয়ে বাড়িঘর ইত্যাদি করেছেন, তাদের ইএমআই চলছে। ফলে যদি এখন সম্পূর্ণ বাতিল হয়ে যায় তালিকা, তারা অথই জলে পড়বেন। ঠিক একই রকমভাবে যারা টাকা দিয়ে এই চাকরিটা পেয়েছিলেন, কিনেছিলেন বলা ভালো, তারা তো নিজের সম্পত্তি
জমি জমা পুকুর বাড়ি, বাড়ির মা বোনের বউয়ের গয়না বিক্রি করে চাকরিটা পাওয়ার জন্য টাকাটা দিয়েছিলেন। এখন যদি তাদেরও চাকরিটা বাতিল হয়ে যায় এবং কোর্ট যদি বলে এতদিন ধরে এই ৬-৭ বছর ধরে যে টাকাটা মাইনে হিসেবে পেয়েছেন সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য, তারা কোত্থেকে দেবেন? নিশ্চিতভাবেই তখন তারা যাদেরকে টাকা দিয়েছিলেন সেই তৃণমূলের আঞ্চলিক নেতা নেত্রী ইত্যাদিদের কাছে যাবেন, তাদের চেপে ধরবেন, একটা বিশৃঙ্খলা তৈরি হবে, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। সর্বোপরি এই ২৫,৭০০ অর্থাৎ প্রায় ২৬,০০০ পরিবার, এরা তো অথই জলে পড়ে যাবে। শুধুমাত্র রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে একটা বেনিয়ম করে অনিয়ম করে নিজেদের স্বার্থে এই এতগুলো পরিবারকে জলের মধ্যে ফেলে দেওয়ার বন্দোবস্ত করলে। একই সাথে এই সোমবার আগামীকাল কলকাতা হাইকোর্টে আরজি করের যে রায় নিম্ন আদালতে হয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করে সিবিআই আপিল করার পরে সেখানে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানেও রাজ্য সরকারের প্রশাসন, পুলিশ প্রশাসন, হসপিটালের প্রশাসন, তারা যে বেনিয়ম করেছেন, দুর্বলতা আছে, এটা তো পরিষ্কার নিম্ন আদালতের রায়। ফলে এখানেও কিন্তু রাজ্য সরকার বিপাকে পড়তে পারে এবং এই বিপাকে পড়ার কথা আন্দাজ করেই তারা কিন্তু তড়িঘড়ি এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসতে চেয়েছেন, যদিও তাদের আসার এখতিয়ার নেই, কারণ তারা এই মূল মামলায় পার্টি নয়। স্বাভাবিকভাবেই বিচারক প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার জানেন কিনা যে রাজ্য সরকার এই মামলা করতে চায়, তাদের সঙ্গে আলোচনা করেছেন কিনা, তাদের অনুমতি নিয়েছেন কিনা। পরবর্তীতে তারা যখন বলেন যে না, আমরা আলোচনা করিনি, স্বাভাবিকভাবেই তখন বিচারক প্রশ্ন করেন নির্যাতিতার পরিবারকে যদি জানানো হয় তাহলে তাদের আপত্তি আছে কিনা এবং সেটা জানানো সম্ভব কিনা। পরবর্তীতে আগামীকাল এই শুনানির দিন ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই সিবিআই এর পক্ষ থেকে হাইকোর্টে এই মামলা দাখিল করা হয়েছে, বিচারক সেটা গ্রহণ করেছেন এবং আগামীকাল এর শুনানি হবে। পাশাপাশি সুপ্রিম কোর্টে এই সপ্তাহেই আরেকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে রাজ্য সরকারের, সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট প্রদান করা নিয়ে। ইতিমধ্যেই আমরা জানি যে একটি সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সেই সম্প্রদায়ের বেশ কিছু অংশকে ওবিসি কোটার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য নির্দিষ্ট করা এবং তাদের সার্টিফিকেট প্রদান করা হয় ২০১২ সাল থেকে, যেটা বেআইনি। যে অংশটা স্বাভাবিকভাবেই ওবিসি ক্যাটাগরিতে পড়ে তাদেরকে বঞ্চিত করে এই সম্প্রদায়ের লোকেদের সুবিধে পাইয়ে দেওয়ার জন্যই এই কাজ করা হয়। এই ঘটনাও হাইকোর্টে চ্যালেঞ্জ হয় এবং হাইকোর্টে মামলা হয় ঘটনা নিয়ে এবং মামলার শুনানির পরে বিচারপতি এই ওবিসি সার্টিফিকেট যাদের দেওয়া হয়েছিল ২০১২ সাল থেকে, যে যে সম্প্রদায়কে নতুন করে অন্তর্ভুক্ত করে তাদের সেই সার্টিফিকেট বাতিল করে দেন এবং আদেশ দেন যে তারা এই সার্টিফিকেট ভবিষ্যতে আর কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন না। এই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে আপিল করে রাজ্য সরকার। সেই মামলারও শুনানি কিন্তু এই ২৯ তারিখেই রয়েছে। দেখুন, হাইকোর্ট পরিষ্কার করে বলেই দিয়েছে যে ধর্মের ভিত্তিতে কখনো কোনো সংরক্ষণ হতে পারে না, যেটা রাজ্য সরকার করেছিলেন। একটি সম্প্রদায় যাতে সুযোগ সুবিধা বেশি পায় এবং তার ফলে তাদের ভোটটা শাসক দল সুনিশ্চিত করতে পারে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই কাজ করেছিলেন। হাইকোর্ট যেটা অনুধাবন করতে পারে এবং অনুধাবন করতে পেরে এই সিদ্ধান্তকে, এই সার্টিফিকেট দেওয়াকে বাতিল করে দেয়। এই রায়কে সামনে রেখে রাজ্য সরকার এখন যারা প্রকৃতপক্ষে ওবিসি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত তাদেরও বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন, যেটা কোনো এখতিয়ার নেই রাজ্য সরকারের। কারণ কোর্ট যেটা বাতিল করেছেন সেটা ২০১২ সাল পরবর্তী সময় যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের সার্টিফিকেট বাতিল করেছেন। তার পূর্ববর্তী সময় যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের ওবিসি সার্টিফিকেট দাখিল করা বা ওবিসি অন্তর্ভুক্ত যে সুযোগ সুবিধা তাদের পাওনা সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত করার কথা বলেননি। ফলে এই মামলাও কিন্তু রাজ্য সরকারের একটা গলার কাটা হিসেবে ঝুলছে। আমাদের অবশ্যই নজর থাকবে আগামীকাল
এবং এই গোটা সপ্তাহ ধরে যে মামলাগুলো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে রয়েছে তার কি ফলাফল আসে, তার কি রায় আসে, এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করেন এবং তার ফলে রাজ্যের প্রশাসনিক স্তরে কি প্রভাব পড়ে। আপনারা আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।